জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি কথা বলেন। এ সময় তিনি বিগত নির্বাচনগুলোর অস্বচ্ছতা, বর্তমান সংস্কার কর্মসূচি নিয়েও কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে দুবাইয়ে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সামিটে অংশ নেন তিনি। বিভিন্ন প্রশ্নের মধ্যে উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। So that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system. A series of things. So the people rebelled against it, and that's how it happened. So our first job is to make sure the law and order is established, and the next job is to rebuild the economy. Build the society, build the institutions which are completely failed. চলতি বছরের ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। We have created 15 different reforms commission in law and order, police administration, and question of constitutional reform, question of election procedure reforms, and so on. So there are 15 of them. They are reporting back with suggestions, their recommendations, what needs to be done. So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহ সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। কমিশনের সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। 15 ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ হতে 6 মাস। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। তিনি দলের পক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনেরও প্রস্তাব দেন। জামায়াত 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। আবু সাইদ অপুর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাত ইসলামী। সকালে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার শেষই হবে নির্বাচন, আর জামাত জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন চায় সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। পাশাপাশি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কথা বলেন দলের নিবন্ধন নিয়েও। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, সেটা পূর্ণবহলের দাবি তারা জানিয়েছেন বলে উল্লেখ করেন। আরপিওতে 91-এর 91-এর যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি
যে এটাকে পুনর্বহাল করতে হবে। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের দলটি সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালের 2 ডিসেম্বর। সেই সময় দলটির নিবন্ধন বাঁচাতে দলটি গণতন্ত্রের সংশোধন এনে জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না তারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান মির্জা ফখরুল। এসএম আরিফের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে সত্য উঠে এসেছে। এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আর সংখ্যানুপাতিক নির্বাচন কোনোটিরই পক্ষে নয় তার দল। এটা তো আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা গেলে গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এখানে যে ব্রুটালিটি হয়েছে, জেনোসাইড হয়েছে, যে মার্ডার হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিজমের নিকৃষ্টতম ফ্যাসিজম যে এস্টাবলিশ করেছে, আমরা এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও সেই বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা উত্তর প্রত্যাশা করে যাব। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার। তবে তাদের এ প্রস্তাব পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে অনলাইন অ্যাপ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 14টি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। তিনি জানান পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব, এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই রিপোর্ট ট্রাইব্যুনালের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান তিনি। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। এবারে মাই টিভি বিশেষ। বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসকে বরণ করে নিতে আগের দিন থেকে প্রস্তুত রাজধানীর উৎসবপ্রেমী মানুষ। আর তাই বসন্ত ও ভালোবাসার যুগপৎ এই উদযাপন ঘিরে বসন্তী সাজে ফুলের মেলায় ভিড় জমিয়েছেন নগরীর তরুণ তরুণীরা, যারা ফাগুনের রং সব মর্মে লাগিয়ে ভালোবাসার সৌরভ ছড়াতে চান প্রতিটি প্রাণে। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ভালোবাসা দিবস আর বসন্ত বরণে প্রস্তুত এখন রাজধানীবাসী। এবারও দুটি উৎসব উদযাপন করা হবে একই দিনে। নিজেকে সাজাতে পোশাক ও ফুলের দোকানে ভিড় করছেন উৎসবপ্রিয় বাঙালি। তারা বলছেন, বিশেষ দিনে নিজেকে রাঙাতে কার না ভালো লাগে। ভালোবাসা দিবসের জন্য আমাদের স্পেশাল সাজ রয়েছে, আর বসন্তটা খুব ভালো অনুভূতি, মানে উপভোগ করছি। তো ভালোবাসা দিবস আর বসন্ত দিবস দুইটা মিলে আসলে আমরা খুবই এক্সাইটেড। আর প্রিয় থেকে প্রিয়তম সবার অপেক্ষা ভালোবাসার উৎসবে ফাগুনের রঙিন দিনকে বরণ করে নিতে ফুল নিতে আসেন কেউ কেউ। ভালোবাসা দিবস আর পয়লা ফাগুন একসাথে পড়ছে, হ্যাঁ, সেই জন্যই আসলে আমরা মোটামুটি আজকে বিকালবেলায় বই মেলার দিকে আসলে এই কারণেই আসা। শাহবাগ ফুলের একটা বাগান যাকে বলে, তো ফুলের বাগানে যদি না যাই সেটা তো পয়লা ফাল্গুন পালন করাই হবে না। এদিকে এই দুই উৎসব মিলে ফুল বেচাকেনা বেশ জমজমাট বলে জানান ফুল ব্যবসায়ীরা। দুই দিনে হলে আমাদের প্রোগ্রামটা আরো ভালো হয়, আনন্দমুখ পরিবেশটা আবার বেশি সৃষ্টি হয়। আশাবাদী যে আমাদের বেচাকেনা যে গত বছর দিনগুলো গেছে ওর থেকে এবার আরো ভালো হবে। তবে ফুল প্রেমীরা জানান, কয়েকদিন আগেও ফুলের দাম এতটা ছিল না, কিন্তু ভালোবাসা আর ফাগুন ঘিরে বেড়ে গেছে ফুলের দাম। একই দিনে পয়লা ফাগুন এবং ভ্যালেন্টাইন্স ডে এর জন্য নিজেকে প্রস্তুত করছি। গতবারের তুলনায় এইবারে একটু ফুলের দাম বেশি, কিন্তু তারপরেও ভালোবাসা দিবস বলে কথা, বসন্ত তার সাথে আমাদের তো ফুল কিনতেই হবে, উপভোগ করতেই হবে। জোটে যদি একটি পয়সা খাদ্য কিনে নিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে ফুল কিনে নিও হে অনুরাগী। আর তাই দাম যাই হোক, কবির আহ্বানে যেন ছুটে যাই বসন্ত বিলাসী মন। বাসন্তী হাওয়া লেগেছে শহরি কেনাকাটায়, ফুলের রঙে পোশাকেও ফুটেছে ভালোবাসার সব রং। সব শ্রেণী পেশা, বয়স, ধর্ম, বর্ণ যেন মিলতে প্রস্তুত একই উৎসবের মোহনায়। আর তাই সবাই বলছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সারা বছরেই ভালোবাসার সৌরভ ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতে 10 লাখেরও বেশি বাংলাদেশিকে স্বাগত জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যে জাতি অতীত ঐতিহ্যকে যত বেশি ধারণ ও স্মরণ করবে সে জাতি ততই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শনে এসে কথা জানান জামায়াতের আমির। তিনি জানান, ফেব্রুয়ারির এই আমেজে বাংলাদেশের মানুষ অতীতকে স্মরণ করে। শান্তি শৃঙ্খলভাবে বইমেলার বাকি সময় যেন অতিবাহিত হয় সেই প্রত্যাশা করেন জামায়াতের আমির। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তা আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন এবং জাতির মধ্যে বই কিনা, বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশগ্রহণ করছেন। সার্বিক নিরাপত্তায় ময়দান জুড়ে 16টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ প্রায় 7,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দুদিন পর আবারও পুলিশের জলকামান আর লাঠিচার্জের মুখে ছত্রভঙ্গ করা হলো আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের। নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা 8ম দিনের মতো বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে মূল সড়ক অবরোধ করেন তারা। এই সময় জলকামান আর লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের উপর। আটক করা হয় বেশ কয়েকজনকে। নিয়োগ পুনর্বহাল করে বিদ্যালয়ে যোগদানের এক দফা দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,531 সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করে গত 6 ফেব্রুয়ারি রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিন এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন।